আসসালামু আলাইকুম। অত্যন্ত জরুরি বিষয়ে একটি ভিডিও করব, যেটা নিয়ে সম্ভবত রাজনীতির হাই কমান্ডে একটু গবেষণা করা এবং একটু বিবেচনায় আনা প্রয়োজন। কারণটা কি, আসেন ভিতরে ঢুকি। রাজনীতির সর্বাগ্রে সর্বোচ্চ আসনে গুটি কয় যে মানুষ বসে আছে, প্রধানত আওয়ামী লীগ বিএনপিতে, যারা বারবার রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং রাষ্ট্র পরিচালনা করে, এবং এদের ধাতে এক ধরনের অহংকারিজম ঢুকেই গেছে যে এরা ছাড়া বাংলাদেশে কোনো নেতা নেই, এবং যে দলই ক্ষমতায় আসুক না কেন মিলেমিশে, দলের নাম আলাদা হোক কিন্তু মিলেমিশে এরা রাষ্ট্রকে পরিচালনা করবে। অতএব নতুন কোনো নেতার জন্য আর উদ্ভব না ঘটে, বা আমাদের বাইরে যেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন অন্য কেউ চেপে না বসে, এই ধরনের একটা কনসেপ্ট নিয়েই দুই দলের রাজনীতিবিদরা মিলিয়ে মিশে সমঝোতার মাধ্যমে রাষ্ট্রকে পরিচালনা করে আসছিল এতদিন। তাদের ভিতরে আত্মীয়তা আছে, আওয়ামী লীগ বিএনপির বিএন আছে, ছেলে মেয়ের বিয়ে নিয়ে আছে, যৌথ ব্যবসা আছে, রাজনীতিতে যৌথ অংশীদারিত্ব আছে। ক্ষমতায় আসলে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের বড় বড় মন্ত্রীদেরকে আন্ডারলাইনে বড় বড় প্রজেক্ট দিয়ে দেয় তাদের হাতে থাকা কন্ট্রাক্টরদের। আবার আওয়ামী লীগও ক্ষমতায় আসলে বড় বড় প্রজেক্ট অর্থের যোগান দেওয়ার মতো এদের হাতের যেসব এদের নেতৃত্বের বড় বড় কন্ট্রাক্টর, যারা আন্তর্জাতিক মানের সময় এদেরকে বড় বড় প্রজেক্ট দিয়ে দেয় যে এখান থেকে যা বাঁচে সেইটা নিয়ে তোমরা তোমাদের দলকে তোমরা চলো, কর্মীরা যাই হোক, কর্মীদের নিয়ে তোমাদের ভাবতে হবে না। কর্মীরা জোন দিক, ভ্যান চালাক, মাটি কাটুক, রাস্তায় কাজ করুক, কনস্ট্রাকশনে কাজ করুক, সমস্ত কিছু করে পঙ্গু সঙ্গু চোখ কানা মুখ কানা যা হোক না কেন বেঁচে থাকবে, তোমরা যেন নেতা হিসাবে সম্মানের সাথে দেশে বসবাস করতে পারো, সেই ব্যবস্থা কিন্তু তারা কড়াকড়ি ঠিক করে নেয়। শেষ পর্যন্ত কিছু ব্যক্তি আছে যে জান যাক প্রাণ যাক সেই কাসিম ছাড়বো না, সেই অবস্থা নেতা তাদেরকে থাকতেই হবে। যদি কোনো দল ব্যান্ডেড হয়ে যায়, যদি কোনো দল নিঃস্ব হয়ে যায়, তাহলে যে দল চলমান অগ্রগতির শিখরে থাকবে দ্রুত সেই দলে গিয়ে যোগদান করতে হবে, এবং সেই দলে গিয়ে নেতা হিসাবে পরিচিত নেতা তাকে পাকাপোক্ত একটি অবস্থানে দাঁড়াতে হবে, তৈরি করে নিতে হবে। আমি জ্বলন্ত একটি প্রমাণ দিচ্ছি। তারেক রহমান নির্বাচনের আগে যদি দেশে না আসতেন, লিখে রাখেন, এবং যারা একটু দর্শনের ভিতরে আছেন তারা বুঝবেন, তারেক রহমান যদি না আসতো এবং বিএনপির নেতাদের যে অবস্থান ছিল, তারা ধরেই নিয়েছিল বিএনপি রাজনৈতিক দল হিসাবে শেষ হয়ে যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে। 30-40% নেতা জামাত ইসলামে যোগদান করতো, এবং সেই ধরনের কন্ট্রাক্ট তাদের ভিতরে হয়ে গিয়েছিল। কে কোথা থেকে কোন আসন থেকে নির্বাচনে দাঁড়াবেন, নমিনেশন হয়ে জামাত ইসলামের হিসাবে জামাত ইসলাম ক্ষমতায় যাওয়ার দ্বার প্রান্তে হয়ে গিয়েছিল না। বাংলাদেশে যেভাবে জামাত ইসলামের সাজো সাজো একটি রব পড়ে গিয়েছিল, বিএনপি হকচক হয়ে গিয়েছিল, এবং কতিপয় নেতা সিদ্ধান্তের ভিতরে ঢুকে গিয়েছিলেন যে জামাতের শেল্টারে চলে যেতে হবে, আমাদের বিএনপি আর রাজনীতিতে থাকছে না। কিন্তু তারেক রহমান আসার সংবাদের পরের থেকে হুড়মুড় করে তাদের সাথে সেই চুক্তির কাগজপত্র কোথায় কী ছিল না কেন ডিলিট করো, ক্যামেরা ভিডিও থাকলে শেষ করো, কার সাথে কি কথা হয়ে গেছে, সিম টিম ভাঙিয়ে টল্লাইয়ে দ্রুত আবার সেই পুরনো গোয়ালে ফিরে এসে তারেক রহমানের পায়ের কাছে একেবারে তার হাঁটুতে কপাল ঠেকিয়ে দিয়ে বিএনপি সেজে গেলেন। এ তো ঘরে থাকা, বাইরের থেকে আসা দেখেন শাহজাহান ওমরদের মতো বিএনপির তুখোর নেতারা কিন্তু ভোল পাল্টে ফেলেছিলেন অনেক কিছু। আমি একজন নেতার সারা দেশেই আছে, কিন্তু একজন নেতার কথা বলি, মাগুরা 2-এর সংসদ সদস্য, বর্তমান মন্ত্রী নিতাই রায়চৌধুরী। তিনি একসময় জাতীয় পার্টির নেতা ছিলেন। জাতীয় পার্টি থেকে তাকে নেতা থাকতেই হবে, নেতার ভিতরে তাকে ঢুকতেই হবে। তারপরে বিএনপিতে আসলেন। বিএনপিতে আসার পরে তিনি দলের জন্য কোনো অবদান কোনো কিছু রাখুক আর না রাখুক, তিনি হেভিওয়েটের নেতা। এই সময় এবার মাগুরা 2 সারা রাজনীতির নির্বাচন নিয়ে বিতর্কিত একটি জায়গা, ওটা একটু বিতর্কিত মানে থেকেই যাবে। 96 নির্বাচনের পরে আবার এবারও প্রকৃতপক্ষে মাগুরা 2-এ কি বিএনপির ভোটে নিতাই রায়চৌধুরী বিজয়ী? না। তিনি যখন দেখলেন যে আমার সম্ভব না, তিনি বীরেন্দার হাত ধরেছেন, বীরেন্দার সাথে যোগাযোগ করে, দাদা আমাকে বাঁচাও, এই বৈতরণী পার করো।
বীরেনের নেতৃত্বে থাকা লোকজনের মাধ্যমে, তিনি আওয়ামী লীগ শেল্টারের লোকজনের মাধ্যমে যে কোনোভাবে হোক ভোট সংগ্রহ করে এমপি হলেন। বিএনপি তাকে কিন্তু মন্ত্রী বানিয়েছে, অর্থাৎ এবং সেই লোকটার পুরা ফ্যামিলি ধরেই এখন বিএনপিকে চালিয়ে নিয়ে বেড়াচ্ছে, তার ছেলে মেয়ে। এদের কনসেপ্টটাই হলো আমরা এতটা প্রভাবশালী যে বাংলাদেশকে আমরা নিয়ন্ত্রণ করি। এদেশের ভিত্ত রাজনীতিবিদের যারা কর্মী আছে, চামচা, রফাদার বাটপাট সিটার, যারা আমাদের থেকে কুড়িয়ে কাড়িয়ে খায়, এরা মঞ্চ বানাবে, বড় বড় চেয়ার, সেই মঞ্চ ঘাড়ে টেনে উঠিয়ে সুন্দর তোয়ালে দিয়ে বসাবে, বড় টেবিল ফোন লাগাই রাখবে, আমি যাব, আমার ছেলেরা হেলিকপ্টারে যাবে, দামি দামি গাড়িতে চলে যাইয়ে এরা ঘাড়ে করে মঞ্চে উপরে উঠে সবচেয়ে সেই সামনের চেয়ারগুলিতে বসিয়ে দেবে, আমরা ভাষণ দেবো, এই ভিত্তরা শুনবে, চাকর বাকররা আমাদের ভাষণ কাষণ শুনবে, আমরা আবার সেইভাবে চলে আসবো। জেলা আমাদের নিয়ন্ত্রণে, বিএনপি আমাদের নিয়ন্ত্রণে, তার ছেলেরা মেয়ে সংসদীয় নারী কোটা এমপি, মানে এই ধরনের সব দলের ভিতরে। তো আমি একটা উদাহরণ দিলাম, এরকম হাজারো আছে। হাজারো নেতারা সর্বোচ্চ জায়গায় দখল করে আছে, তারা আত্মীয়র বন্ধনে বন্ধন, তারা বন্ধুত্বের বন্ধনে বন্ধন, তারা রাজনৈতিক নেতা হিসাবে একজন একজনকে খুব বন্ধুত্বের সম্মানের পাশাপাশি বসে খোশ গল্পে মেতে ওঠে। এই যে জায়গাটায় বসে বাংলাদেশের রাজনীতি কেমনভাবে নিয়ন্ত্রণ করে ফেলেছে, যেই প্রধানমন্ত্রী হোক বা যে লোকই দলীয় প্রধান হোক না কেন, তার অভ্যন্তরীণ নিজের দলকে কন্ট্রোলে রাখা খুব কষ্ট। তাদেরকে বেছে নিজের দলের সম্পূর্ণ আদর্শগত নেতাকে সিলেকশন করা খুব দুরূহ ব্যাপার। মানে এতটা অরিজিনাল ক্ষেতের চেয়ে আগাছা এত বেশি হয়ে গেছে যে সে আগাছা বাঁচতে গেলে ক্ষেতের নিজের বোনাল বা লাগানো ফসল একেবারে অনেক দূরে দূরে ছড়ানো ছিটানো অবস্থা, ক্ষেত ভরে না, এই অবস্থা। কিন্তু তার ভিতরেও তাদেরকে নিয়েই, এই নষ্টামি চরিত্রের নেতাদেরকে নিয়েও কিন্তু রাজনীতি করতে হচ্ছে, এইভাবে রেখে যে যাই করো, জনগণ যেন না জানে, গোপনে করো, দলের সামনে যেন টেনে না নিয়ে আসে কেউ। অর্থাৎ নেতাদেরকে সমীহ করে চলতে হচ্ছে রাজনীতির কর্ণধারদের। এই নেতারা কারা? এই যে ব্যবসায়িক নেতারা বাংলাদেশের রাজনীতির উপর আকাশটা এমনভাবে দখল করে আছে, কতিপয় তাদেরকে জাতীয় নেতা বলে, হেভিওয়েট নেতা বলে, এবং দলের শীর্ষস্থানীয় স্থায়ী নেতা, কার্যকরী কমিটির নেতা এমনভাবে ঢুকিয়ে তারা দখল করে রেখেছে যে যেখানে যেদিকেই মুভ করুক হই হই রই রই করে যায়। কিন্তু এরা চিহ্নিতভাবে দুর্বৃত্ত, এরা চিহ্নিত দালাল, এরা চিহ্নিতভাবে মির্জাফর, অর্থাৎ জাতিকে নিয়ে এরা যে দক্ষ হাতে খেলছে, এর থেকে নূতন নেতৃত্ব এসে সেই জায়গা দখল করতে আরও 20-30 বছর সময় লেগে যাবে। এই বয়োজ্যেষ্ঠ নেতা, এই বয়স্ক নেতা, এই সিনিয়র নেতা, এই ধরনের নেতায় ভরে গেছে। রাজনীতির যে একটা সীমাবদ্ধতা, বয়সের সীমাবদ্ধতা থাকা প্রয়োজন, সেটা বোধহয় সম্ভব না। কারণ তারাই তো সংবিধান রক্ষাকর্তা, তারাই সংবিধানের প্রণেতা, সংসদ সদস্য তারা। তো জীবনের সহিত একজন সংসদ সদস্য আছেন টাঙ্গাইলের, সম্ভবত তাকে ঠেলা গাড়িতে করে সংসদে আনে, আবার ঠেলা গাড়িতে করে নিয়ে যেতে হয়, মানে কবর পর্যন্ত তিনি ক্ষমতায় বসে থাকবেন, কবর পর্যন্ত তাকে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিতে হবে। এর অন্তরালে কি এতটা আগ্রহ নিয়ে, এত মানুষের কথা শুনে অপমানের জায়গা থেকে বিভিন্নভাবে অনেক কিছু, এর কারণ অনেক অবৈধ সম্পদ, অনেক অবৈধ সরকারি জমি, অনেক অবৈধ খুন খারাপির আসামি, সমস্ত অপরাধের অপরাধী হয়ে এমন শীর্ষ সন্ত্রাসীর স্থান এরা রাজনৈতিকভাবে
প্রতিষ্ঠিত করেছে যে সিভিলিজম লাইফে গেলে এদের চলাচলের সমস্ত পথ বন্ধ হয়ে যাবে। হয়তো সেই জমিগুলো আবার সরকার দখল করে নেবে। অনেক পাবলিকের জমি, সাধারণ মানুষের জমি বেশিরভাগ এমপি মন্ত্রীদের দখলে আছে, সরকারি জমিতে আছে, পাবলিকের জমিও আছে দখল করে। অনেক ব্যবসা প্রতিষ্ঠান এদের আন্ডারে নিয়ন্ত্রণ করে। অনেক সরকারি, যেমন জেলা প্রশাসকদের মার্কেট, বিভিন্ন সিটি কর্পোরেশনের মার্কেট, পৌরসভার অনেক মার্কেট আছে, যেসব জায়গায় বড় বড় লক্ষ কোটি টাকা, এই যে বাজার নিয়ন্ত্রণ থেকে শুরু করে অনেক বড় বড় অর্থ, হাজার লক্ষ কোটি টাকা, এই যে দেশের অর্থের যে জায়গাগুলো, সমস্ত কিছুতেই নেতাদের নিয়ন্ত্রণে। বড় পয়সার লেনদেনের জায়গাগুলো এইসব নেতারা নিয়ন্ত্রণ করে। তো যারা জানে, একজন চাকরিজীবী সারা জীবন চাকরি করে যে বেতন পায়, তারা 1 মাস 2 মাসে বা একবার সরকার ক্ষমতায় থাকলে তার থেকে অধিক পয়সা অর্জন করে নেয়। শত শত কোটি টাকার কাজ কলম তাদের হাত দিয়ে, যদিও কোনো ভূমিকা থাকারই কথা নাই, কিন্তু তাদের অনুমতি ছাড়া এলজিইডি, সড়ক জনপথ, স্বাস্থ্য, নদী, কোথাও কোনো এক বিন্দু কাজ করার মতো ক্ষমতা প্রশাসনের ব্যক্তিদের কারণ নেই। কারণ এরা একবার যদি ফোন করে, একে এখান থেকে সরাও, দ্রুত সরিয়ে নিয়ে যাবে। অর্থাৎ এদের কথা শুনতে বাধ্য। প্রশাসনকে এদের আওতায় ঠেলে দিয়ে রাখা হয়ে গেছে। উন্নয়নের যত খাতগুলো, সমস্ত কিছুই এদের এখতিয়ারের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়ে গেছে। অর্থাৎ পারস্পরিক আত্মবিশ্বাসের অভাবে, অবজারভেশন রাখার অজুহাতে সমস্ত কিছুই নিয়ন্ত্রণের ক্ষমতা যে জায়গায় থাকার কথা ছিল হয়তো সে জায়গায় নেই। এই যে বড় শত কোটি টাকার উৎসের লোভ, যারা একবার পেয়ে গেছে, পড়ে গেছে, তারা তো কোটি কোটি টাকা ইনভেস্ট করতেই পারে, করবেই। জানে যে 2-1 কোটি টাকা শুধু সংসদে বসিয়ে, সংসদে হাজিরা দিলেই থোক বরাদ্দ নামে বা এমপির নিজস্ব উন্নয়ন খাতে খরচ করবার নামে যে অর্থ দেবে, সেটাই যথেষ্ট তার তুলে নেওয়ার জন্য। যদিও বর্তমান সরকার এটাকে সংকোচন করবার চেষ্টা করছে, নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে, এমপি মন্ত্রীদের হাতকে ছোট করে আনে রাষ্ট্রের কাজ করবার জন্য পথ দেখাচ্ছে, চেষ্টা করছে। আমলাদের বিদেশ থেকে শুরু করে নিজস্ব ব্যক্তি পর্যায়ের খরচ সংযমের মাধ্যমে আনবার চেষ্টা করছে। হয়তো এই রেওয়াজটা যেটা চাচ্ছেন তারেক রহমান, এই পরিস্থিতিটা যদি বিদ্যমান রাখা যায়, তাহলে হয়তো রাজনীতি, আমলা কিছুটা হলেও সংকোচনে আসবে, বা এর নিমিত্তটা ধরে রাখতে পারলে রাষ্ট্র হয়তো কিছুটা হলেও রাজনৈতিকভাবে স্বীকৃত যে দুর্বৃত্তায়ন হতো, তার থেকে রাষ্ট্র হয়তো কিছুটা হলেও রেহাই পাবে, বা রাষ্ট্রের উন্নয়নের প্রকৃত পথ খুঁজে পাবে। রাজনীতি যারা করতে চায় বা আসতে চায়, তারাও রাজনীতির প্রকৃত যে সেবা করার কথা, সেই জায়গাটা কিছুটা হলেও মানবিক দিক দিয়ে বা হোক, বা মানবিক দিক দিয়ে হবে না, চাপে ফেলে হোক, সেই সিস্টেমেটিক্যালি রাষ্ট্রের যে প্রকৃতপক্ষে তার যে দায়িত্ব, সেই বাইন্ডিংসের ভিতরে নিজেকে হয়তো সীমাবদ্ধ করার সুযোগ পাবে বা হবে। কিন্তু এতদিন যেটা হয়ে আসছিল, তার থেকে বের করে এনে তারেক রহমান কতটুকুন শক্তিশালী হয়ে ওঠেন, এটা যদি সে করতে চায়, এইটা বাস্তবায়ন করতে হলে তাকে সৎ লোকগুলাই খুঁজে খুঁজে জায়গায় পোস্টিং দিতে হবে। যেমন প্রশাসনের ভিতর থেকে ঠিক তেমনি তিনি যে গণতান্ত্রিক ধারা রাষ্ট্রের সিস্টেমেটিক এমপি মন্ত্রীদেরকে নিয়ে আসছেন রাষ্ট্র কাঠামো চালানোর জন্য, সেখানেও সৎ মানুষ দেখে খুঁজে বের করে তাদেরকেই রাষ্ট্রযন্ত্রের ভিতরে বসাইতে হবে, যেন তার চিন্তা ভাবনা, দর্শনটা ওই ব্যক্তির মাধ্যমে জনগণ পর্যন্ত পৌঁছায়। কিন্তু তার আগে একেবারে প্রকৃতপক্ষে যে নেতা থাকতেই হবে, যে দলই যে কোনো আবহ সৃষ্টি হোক না কেন, দল বদলাইতে হলে বদলাবে, নিজের চরিত্র বদলাইতে হলে বদলাবে,
ক্ষমতায় তাকে থাকতে হবে এবং চিহ্নিত এই দল বদলকারী তো অনেক আছে, প্রচুর আছে। বাইরের থেকে এসে যেমন প্রতিষ্ঠিত যেন না হতে পারে এবং নিজের থেকে যারা বের হয়ে গেছে তারা কোন হালসুরতে আসে সেগুলোও দৃষ্টিতে এনে নিজের রাজনৈতিক পাটাতনকে সাজানোর চেষ্টা করতে হবে। নেতা থাকতেই হবে, যে কোনো পরিস্থিতিতেই হোক, তৃণমূল বিএনপি গঠন করেই হোক, বিএনপি না থাকলে জামাতের মধ্য দিয়ে তাদের অবস্থান তৈরি করতে হোক, তার কাছে লিস্ট আছে আইনদের। তিনি হয়তো পর্যবেক্ষণে রেখেছেন বা সময় সাপেক্ষ, যাদেরকে কাণ্ডারি ভাবা হয় তাদের চারিত্রিক সার্টিফিকেট তারেক রহমান সাহেবের সামনে আছেন, হয়তো সময় সাপেক্ষ, সেটা ওপেন সিক্রেট হয়ে গেছে। রাষ্ট্রপতি নির্বাচন হবে এখন, তারপরে যে স্থানীয় নির্বাচনগুলোর ভিতরে কারা ঢুকবার চেষ্টা করছেন, আমি আশা করি নিরপেক্ষ ভাবে তার বিএনপির মাধ্যমে, বিএনপির চ্যানেলে গেলে পুরা সত্যটা যাবে না, 75 ঢুকবে দালালিদের দলিল কীর্তন। নিরপেক্ষ একটি তদন্ত হয়ে তাদের রিপোর্টিং হওয়ার পরে স্থানীয় সরকার নির্বাচনের নেতা সিদ্ধান্তের জন্য তিনি আবার ওইখানে বসে কারা নেতাদের নমিনেশন দেবে তাদেরও সিলেকশনের প্রয়োজন। এর পূর্বে ওইখানে বসে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে নমিনেশন পারপাস, এমপি থেকে শুরু করে মেয়র, সিটি কর্পোরেশন, উপজেলা, কোটি কোটি টাকার লেনদেন হয়ে গেছে। ঢাকা ভিত্তিক যেসব বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসে আছে ঢাকায়, তারা এই অর্থের উৎস কোথায় পেয়েছে, কোত্থেকে আসছে সেই অর্থ, তাদের পৈতৃক সম্পত্তি কতটুকুন ছিল, কতটুকুন বিক্রি করে কোন আয়ের মাধ্যমে তারা ঢাকায় বড় বড় ফ্ল্যাটের মালিক, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়ে গেল এই রাজনীতি করে। সেই ধরনের রাজনৈতিক ব্যবসায়ীদেরকে যেন আর এই নমিনেশন দেওয়ার কমিটিতে সিলেক্টেড না করা হয়, এইখানে খুব গভীর দৃষ্টি দিতে হবে। সিলেকশন কমিটি যদি সঠিকভাবে নির্লোভ, নিরহংকারী, দাপটহীন এবং ঢাকাতে বসে যারা সরকারের জমি দখল করে রেখে সরকারি খাস জমিগুলাতে বাড়ি করে বা সরকারের অনুদানপ্রাপ্ত সম্পদ সংগ্রহ করে নিজেদেরকে নেতা, হেভিওয়েট নেতা বানিয়ে রেখেছে, এই ধরনের নেতাদের থেকে বের হয়ে আসতে হবে, বাইরে সরিয়ে আসার চেষ্টা করতে হবে, যে প্রকৃত পক্ষেই নিজেরা নিজের যে শিক্ষাগত যোগ্যতা, কর্মযোগ্যতা, নিজের আয়ের বাপদাদার পৈতৃকভাবে সম্পত্তির থেকে নিজেরা এখানে চলতে সক্ষম এবং রাজনীতিতে তাদের এই অর্থকরী লেনদেনটা হয়তোবা নেই, থাকলেও কম, সেই ধরনের লোকদেরকে তিনি বেছে বের করবেন এবং নমিনেশন কমিটিতে তাদেরকে দেবেন। একেবারে ওই পদে আছে বলেই তাকে দিতে হবে, উনি এত হেভিওয়েটের নেতা হলেই কাছে দিতে হবে না। দেখেন, অনেক শুধু একটি পায়জামা পাঞ্জাবি করে ধন্যাঢ্য ব্যক্তিদেরকে যদি দেন, তাদের অর্থের দাপটে পার্থদের মতো লোক, ওই ববি হাজরাজদের মতো লোকেরা, এদের হাতে এই ধরনের ক্ষমতা দেওয়া যাবে না, সম্ভব না। কারণ এরা এতটা ধন্যাঢ্য ব্যক্তি যে এরা জনগণের থেকে এত দূরে থাকে যে সাধারণ জনগণের কাছে এরা যদি এইবারই যদি বিএনপির সাপোর্ট না থাকতো বা বিএনপি ইচ্ছা না করতো, এরা 150-200 ভোটের বেশি সংগ্রহ করবার মতো ব্যক্তি নয়। কিন্তু বিএনপি এদেরকে এমপি বানিয়ে একেবারে সর্বোচ্চ জায়গায় দিয়ে, হয়তো বিএনপি মনে করছে আমলীগের মতো আমরা ওই ধন্যাঢ্য ব্যক্তিদেরকে সমারোহ ঘটিয়ে বিএনপিকে অনেক একটি আলাদা জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন, কিন্তু না, পরোক্ষভাবে জনগণ থেকে এদের মাধ্যমে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে দল। স্থানীয় যে তাদের যে স্থানীয় জনগণ এদেরকে পছন্দ করে না, এরা স্বাভাবিক মানুষের সাথে মিলামিশা করে না, এরা স্বাভাবিক মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করে না। আমাদের দেশের গণতান্ত্রিক রাজনীতি যারা হাসনাতের মতো একবারে যারা তৃণমূলে সাধারণ মানুষের পাশে গিয়ে বসে, উঠা বসা করে, তাদের খোঁজ খবর নেয়, সাধারণ মানুষকে সাধারণ মানুষ পছন্দ করে, ভালোবাসে। একজন এসি ঘরে থাকা হায়ার লেভেলে থাকা মানুষ এদের কাছে ঘেঁষতে
তো সাধারণ মানুষ কেন, অন্য কোনো সংসদ সদস্য পাত্তা পায় না তাদের কাছে। আমি একটি ক্লু দিয়ে রাখি, নির্বাচনের আগে অনেককেই আপন ভাই বানিয়ে ফেলেছিলেন, খালু চাচা মামু সব একেবারে আত্মার আত্মীয় বানিয়ে ফেলেছিলেন। সংসদ সদস্য নির্বাচন হওয়ার পরে তাদের কি পরিস্থিতি জানেন? তারা 2-3জন করে পিএস রেখেছেন। সেই এমপি সাহেবদের সাথে কথা বলতে গেলে ওই পিএসের মাধ্যমে অনুমতি নিতে হয়। মোবাইলে কথা বলতে গেলে মেসেজ করে নিজের পরিচয় দিয়ে মেসেজ পাঠাতে হয়। তারপরে এমপি সাহেব যদি সেই মেসেজ অ্যালাউ করেন, বা ওই পিএস এপিএস কুকুর নাকুর চাকর বাকর চকিদার দফাদারদের মাধ্যমে যাদের কাছ থেকে অনুমতি নিতে হয়, তাদেরকে যদি অনুমতি দেয়, অথবা তারা তো ওনার এমপি সাহেবের কাছে সে কাগজই পাঠায় না বা অনুমতি নিয়েও দেয় না, না ব্যস্ত, বিশাল ব্যস্ত। এত দূরত্বে 5-6 মাসের ভিতরে হয়ে গেছে এবং জনগণ এইটা নিয়ে খুব উৎসুক হাসাহাসির ভিতরে আছে যে নির্বাচনের আগে কী হলো আর এখন কি হচ্ছে, তাকে তো দেখাই যায় না, পাওয়াই যাচ্ছে না, আসমানের চাঁদ হয়ে গেছে। তো এই তৃণমূল থেকে একটু খোঁজ খবর নেন, সাধারণ মানুষের থেকে তারা কতটা ডিফারেন্সে এক লাফে স্প্রিংয়ের মতো লাফে একেবারে আইনস পিয়ারে উঠে চলে গেছেন। তারা এখন কেউ সাধারণ জনগণই না, সাধারণ মানুষই না দেশের। তারা কারা? তারা সংসদ সদস্য এবং সরকারের লোক। তারা এখন সরকারের লোক। তোমার মতো কি সাধারণ জনগণ নাকি আমি, যে তোমার সাথে কথা বলতে হবে, হাত মেলাইতে হবে, তোমার পাশে গিয়ে বসতে হবে? আমি এমপি, আমার জায়গা আছে না, সরকারি আমার প্রোটোকল আছে না, তোমার সাথে কথা বলারও কোনো প্রোটোকলে আমার সেই সুযোগ নেই। এই ধরনের ঘটনা ইতিমধ্যেই হাজারো, এগুলো যারা আমরা তৃণমূলের সাধারণ মানুষ আমরা আজ করতে পারি। এই আজগুলো তারেক রহমান ফিজিক্যালি নিজে যেমন মানুষের ভিতরে ঢুকে যাচ্ছেন, তার চরিত্রকে আরও কারা ধারণ করছে বা এই ধরনের বিহেভ কারা করছে তাকে খোঁজ নিতে হবে। যদি বলেন আমার একা পক্ষে সম্ভব না, তাহলে প্রধানমন্ত্রী হিসাবেও আপনি সক্ষম নন। প্রধানমন্ত্রী হিসাবে 300 এমপি থেকে শুরু করে নারী এমপির প্রত্যেক নিত্যদিনের রিপোর্ট আপনার কাছে যাওয়া উচিত এবং নিজের দায়িত্বের বাইরে থেকেও 2-4 ঘন্টা এইসব এমপিদের সম্বন্ধে একেবারে তৃণমূলে লন্ডনে থেকে যেটা করতেন সেটাই করা উচিত। এই প্রতিটি স্থানীয় এবং সেই মানুষগুলো যেন এমন হওয়া উচিত, আপনার সাথে কন্ট্যাক্ট আছে এটা যেন বাইরে না লিক আউট হয়, তারা যেন বলে না দেয় যে প্রধানমন্ত্রীর সাথে আমার কথা হয়। কারণ এক দুর্বৃত্তকে শাসন করতে গিয়ে আর এক দুর্বৃত্তায়ন যেন লালন না হয়, সেই ধরনের সেভাবেই পথে গেতে এবং রাষ্ট্রের ভিতরে একটি জনপ্রিয় দল বা জনপ্রিয় সরকার গঠন করতে গেলে এদেশের 70-80% মানুষ কৃষিজীবী, মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ। এই মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষকে, মানুষের আবেগকে যে নিজের ভিতরে, যে সরকার নিজের ভিতরে ধারণ করতে পারবেন, সে জনপ্রিয় নেতা হয়ে দীর্ঘদিন এ রাষ্ট্রের সর্বেসর্বা নেতা হয়ে তিনি মালয়েশিয়ার মতো মাহাথিরের মতো একজন নেতা হবেন, বা তুর্কির প্রেসিডেন্টের মতো একজন প্রেসিডেন্ট হবেন, বা চীনের প্রেসিডেন্টের মতো একজন প্রেসিডেন্ট হবে। অর্থাৎ জনগণ তাদের হাতে সর্বোচ্চ ক্ষমতা আমরণ পর্যন্ত তুলে দেয়, লিখে দেয়, স্বীকৃতি দিয়ে দেয়। ভোটেরও প্রয়োজন হয় না, ভোট লাগবে না, আপনি এদেশ চালিয়ে যান যতদিন বেঁচে আছেন। আশা করি তারেক রহমান সাহেব রাজনীতির খুব ভিতরে ঢুকে পড়বেন এবং প্রত্যেকটা মানুষের অচরিত্রের মানুষগুলো কিভাবে চারিত্রিক সনদ নিয়ে তার পাশে বসে আছে সেটা তিনি পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন। আসসালামু আলাইকুম।